ওকে, সবাই জয়েন করো তাড়াতাড়ি। আর কই? আমরা একটু বাকিদের জন্য ওয়েট করি। ওকে স্যার। এখনো সবাই আসে না, আমরা আরেকটু ওয়েট করব। ওকে, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। দেখো 25 নাম্বারটা একটু দেখো সবাই। 25 নাম্বারটা একটু স্টার্ট করি আমরা। সরি, 24 নাম্বারটা, 23 তো হলো, 24 নাম্বারটা দেখো। দেখো এখানে বলা আছে, এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথস। দ্য লেন্থ অফ এ হাউস ইজ 3 টাইমস ইটস ব্রেথ। অর্থাৎ একটা হাউসের যে লেন্থ, একটা হাউসের যে ব্রেথ, সেই ব্রেথটা হচ্ছে মানে লেন্থটা হচ্ছে তার ব্রেথের 3 টাইমস। অর্থাৎ আমি যদি ব্রেথ জানি তাহলে লেন্থকে 3 টাইমস করে দিলেই হবে। দ্য কস্ট টু কভার দ্য ফ্লোর with a carpet is 1102.50 টাকা at the rate of 7.50 per square meter. Find the length and breadth of the house. খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো একটা হাউস, আমরা সিম্পলি ধরে নিলাম এটা একটা হাউস। হ্যাঁ, এটা একটা হাউস। এই হাউসের লেন্থও আমি জানি না, আমি ব্রেথও জানি না, কিন্তু আমি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে যে এই হাউসের যে এরিয়াটা, সেই এরিয়াতে যদি আমি কার্পেটিং করি তাহলে আমার টোটাল কস্টিং হচ্ছে 1102.50 টাকা। এবং এর সাথে একটা রেট দেয়া আছে, দেখো পার স্কোয়ার মিটারে খরচ হয় 7.50 টাকা। অর্থাৎ আমি লেন্থ এবং ব্রেথ না জেনেও আমি সরাসরি কিন্তু এই স্কোয়ার মিটার মানে এরিয়াটা বের করতে পারবো এই খরচটা দেখে। শুধু এই খরচটা দেখেই আমি এই পোর্শনের এরিয়াটা বের করতে পারবো, শুধু খরচটা জেনে। সেটা কিভাবে বের করতে পারবো সেটা একটু দেখে নাও। দেখো, তাহলে 24 নাম্বারটা স্টার্ট করি আমরা। আমরা শুরুটা করব ঠিক এখান থেকেই। দেখো, পার স্কোয়ার মিটার মানে 1 স্কোয়ার মিটারের জন্য আমার কত টাকা খরচ হচ্ছে? 7.50 টাকা। তাহলে আমরা প্রথমেই শুরু করব। হিয়ার 7.50 টাকা is the cost for
1 স্কয়ার মিটার, অর্থাৎ 1 স্কয়ার মিটারের জন্য আমার খরচ হচ্ছে 7.50 টাকা। তাহলে দেয়ারফর আমি এখানে সরাসরি যদি ইয়ে করতে চাই, তাহলে 1 টাকা ইজ দ্য কস্ট ফর কি হবে 1/7.50 স্কয়ার মিটার। আর আমার টোটাল খরচটা কত? 1102.50 টাকা ইজ দ্য কস্ট ফর কি হবে 1102.50 ডিভাইডেড বাই 7.50। তাহলে তুমি যদি এটা ডিভাইড করো, ক্যালকুলেটর ইউজ করেই করবা, 1102.50 ডিভাইডেড বাই 7.50, 147 স্কয়ার মিটার। এখন এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমি 7.50 টাকা খরচ হয় হচ্ছে 1 স্কয়ার মিটারের জন্য, আর এই 1102.50 টাকা খরচ হয় 147 স্কয়ার মিটারের জন্য। তাহলে দেখো তো এখানে এই যে আমি এত স্কয়ার মিটার বের করলাম সেটা কিসের? এই যে 1102.50 টাকাটা খরচ হচ্ছে, সেটা কিন্তু পুরা রুমটাকে কার্পেটিং করতে বা পুরা এরিয়াটাকে কার্পেটিং করতে খরচ হচ্ছে। তাহলে এত টাকা খরচ হচ্ছে কত স্কয়ার মিটারের জন্য? 147 স্কয়ার মিটার। তাহলে এইটাই হচ্ছে এরিয়া অফ দ্য হাউস। তাহলে আমরা এখানে লিখবো দেয়ারফর area of the house equals to 147 স্কয়ার মিটার। এইটাই হচ্ছে এই ম্যাথসের বেস্ট পার্টটা। এইটা বুঝতে পারলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এটা কি ক্লিয়ার হয়েছে তোমার? Yes, sir. Yes, Sir, sir. sir, এই আমাদের থার্ড লাইনে স্কুলে 1 হয়ে গেল। হ্যাঁ, এই 1 এর 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 1ই আসে, এই 1টা লেখার দরকার আছে? No, স্যার, sir. এবার দেখো, হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সাম হলে কি ক্যালকুলেটর নিতে দিবে? সিম্পল ক্যালকুলেটর তো সবাইকে নিতে দিবে, নরমাল ক্যালকুলেটর গুলো নিতে দিবে, আমি যতদূর জানি। না দিলেও সমস্যা নেই, আমরা ওইভাবেই করি, প্র্যাকটিস করব। তবে নিতে দিবে। তোমরা যদি ওই যে সায়েন্টিফিক ছাড়া নরমাল ক্যালকুলেটর গুলো নাও তাহলে সম্ভাবনা আছে। ওকে, দেখো এখন আমরা ধরে নিলাম যে লেট দ্য ব্রেথ অফ দ্য রুম, আমরা ধরে নিলাম ব্রেথ অফ দ্য হাউস, ব্রেথ অফ দ্য হাউস ইজ এক্স মিটার। আমরা ধরে নিলাম ব্রেথটা হচ্ছে এক্স মিটার। তাহলে দেয়ারফর লেন্থ অফ দ্য হাউস কি বলছে বলো তো? লেন্থটা হচ্ছে ব্রেথের 3 টাইমস, তাহলে কি হবে 3x মিটার। তাহলে দেয়ারফর এরিয়াটা কি হবে? এরিয়া অফ দ্য হাউস কি হবে? লেন্থ ব্রেথ যদি x হয় এবং লেন্থ যদি 3x হয়, তাহলে 3x ইনটু x অর্থাৎ লেন্থ ইনটু ব্রেথ স্কয়ার মিটার, তার মানে 3x স্কয়ার স্কয়ার মিটার। এইটুকু বুঝছো কিনা সেটা দেখো। আমরা ধরে নিলাম ব্রেথ হচ্ছে x মিটার, যেহেতু লেন্থটা এটা হচ্ছে লেন্থ, হ্যাঁ, যেহেতু লেন্থটা ব্রেথের 3 টাইমস, সো 3x হবে। ব্রেথ যদি x হয় তাহলে লেন্থ হবে 3x। তাহলে এরিয়াটা কি হবে? এরিয়াটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, এখন কি শোনা যায়? আমার আসলে Yes, নেটে একটু sir. প্রবলেম হচ্ছে, নেটে একটু এখন প্রবলেম শোনা হচ্ছে। যাচ্ছে। ওকে Yes, ওকে, sir. নেটে একটু প্রবলেম হচ্ছে। ওকে, দেখো দ্য ব্রেথ অফ দ্য হাউস ইজ x মিটার আমরা ধরে নিলাম। তাহলে লেন্থটা হচ্ছে ব্রেথের 3 টাইমস, তার মানে 3x। তাহলে এরিয়াটা কি হবে? লেন্থ ইনটু ব্রেথ, অর্থাৎ 3x ইনটু x, দ্যাট মিন্স 3x স্কয়ার স্কয়ার মিটার। এখন দেখো তো আমরা এই যে এরিয়াটা পেয়ে গেছি না 147, তাহলে আমি এখানে বলতে পারবো না যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x স্কয়ার ইকুয়ালস টু 147? বলা যাবে এটা? কারণ এটাও এরিয়া, Yes, এটাও তো এরিয়া, তাহলে এটা ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে x স্কয়ারের ভ্যালু বের করি। x স্কয়ার ইকুয়ালস টু 147 ডিভাইডেড বাই 3, তার মানে x স্কয়ার ইকুয়ালস টু 147 কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসবে? 49। তাহলে এখন আমাকে বলো এখানে x স্কয়ার ইকুয়ালস টু 49 আছে, তাহলে x ইকুয়ালস টু কি হবে? রুট 49। আমি যদি স্কয়ারটা উঠাই দেই তাহলে এই পাশে রুট হয়ে যায়, তাহলে রুট 49 মানে কত? 7। তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর x টা কি আসলে? ব্রেথ। তাহলে দেয়ারফর দ্য ব্রেথ হচ্ছে কত? 7 মিটার। তাহলে দেয়ারফর লেন্থ কত হবে বলো? লেন্থ ইজ ব্রেথের 3 টাইমস, তার মানে 3 ইনটু 7, দ্যাট মিন্স 21 মিটার। অর্থাৎ এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ব্রেথ 7 মিটার এবং লেন্থ হচ্ছে 21 মিটার। দেখো ক্লিয়ার কিনা? yes, sir, clear. Yes, sir. Clear. এই ম্যাথসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস। ওকে, তো আমরা এখন একটা ক্রিয়েটিভ করব, এই ম্যাথস রিলেটেড ক্রিয়েটিভ, এই টাইপের একটা ক্রিয়েটিভ এখন আমরা দেখব এক্সাম্পলে, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা ওই ম্যাথসটাতে চলে যাচ্ছি। এটা তুলে নাও, সবাই এটা তুলে নাও ম্যাথসটা। স্যার লেখা শেষ। ইয়েস Okay. স্যার আমারও। এখন আমি তোমাদেরকে এই ম্যাথসটা আর করে দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে করে দেয়াই আছে, আমি এখান থেকেই তোমাদেরকে বুঝাই দিব। তোমরা জাস্ট একটু আমাকে ফলো করো তাহলে। দেখ, ফার্স্ট অফ অল এখানে কি বলছে দেখো, এক্সাম্পল 7, the perimeter of a rectangular house is equal to the perimeter of a square house. এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার হাউসের যে পেরিমিটারটা সেটা স্কোয়ার হাউসের পেরিমিটারের কি সমান, এইটা তুমি মাথায় রাখবা। এবার আসো, the length of the rectangular house is 3 times its breadth. একটু আগে আমরা যেটা দেখলাম সেটাই। the cost to cover the carpet 11,025 at the rate of 75 per square meter. মানে এখানে আগেরটাতে ডেসিমাল ছিল, এখানে কোনো ডেসিমাল নাই, একদম সিম্পল ওয়েতে। তার মানে এই যে সেকেন্ড লাইন থেকে এই পর্যন্ত এটা কিন্তু আগের ম্যাথসটাই, আমরা যেটা করলাম সেই ম্যাথসটাই, শুধু এখানে এক্সট্রা ভাবে এই পার্টটা আছে, পেরিমিটারের যে পার্টটা। এখন এ নাম্বারটা খেয়াল করো, assume the breadth is a, find the area of the rectangular house by a। অর্থাৎ ব্রেথ যদি a হয় সেক্ষেত্রে এরিয়াটা কি হবে দেখো, let breadth of the rectangular house a, তাহলে লেন্থ কি হবে 3a, যেহেতু 3 times of the breadth 3a, তাহলে এরিয়াটা কি হবে 3a into a, that means 3a square মিটার। অর্থাৎ যদি এটা a দেওয়া না থাকতো তাহলে আমি x ধরে নিতাম বা যে কোনো কিছু ধরে নিতাম, এখানে a ধরতে বলছে, আমি ওটা দিয়েই এটা দেখাইলাম। তো এটাই হচ্ছে a নাম্বার কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? a নাম্বারটা ইয়েস ক্লিয়ার? স্যার। Yes, sir. Yes, sir. স্যার আমরা তুলবো। বি নাম্বার, না না না, এগুলো তো দেওয়াই আছে, জাস্ট একটু খেয়াল করো। বি নাম্বারটা দেখো, ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার হাউস। তাহলে এইটা ঠিক আগেরটার মতোই আমরা করব। প্রথমে যেহেতু টোটাল কস্টিংটা দেয়া আছে দেখো, এখানে বলছে 75 পার স্কয়ার মিটার, তার মানে টাকা 75 এক্সপেন্ডেড টু কভার 1 স্কয়ার মিটার, বা তুমি এভাবে বলতে পারো 75 টাকা ইজ দ্য কস্ট ফর 1 স্কয়ার মিটার। তাহলে 1 টাকার জন্য কত হবে, আর 11,025 টাকার জন্য কত হবে। দেখো এখানেও কিন্তু সেম অ্যানসারটাই আসছে 147। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, দেখো এর পরের পার্টটা কিন্তু সেম, তুমি যদি খেয়াল করো পরের পার্টগুলো সেম। এই যে দেখো 147, তার মানে কি 3a স্কয়ার তো আমরা আগেই বের করে নিছি, তো 3a স্কয়ার ইকুয়ালস টু 147, এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এর ভ্যালু 7 হলে ব্রেথ হচ্ছে 7 আর লেন্থ হচ্ছে 21। অর্থাৎ এই বি নাম্বারটা হচ্ছে আগের যে ম্যাথসটা করলাম হুবহু সেই পুরো ম্যাথসটার অ্যানসারটা এখানে দেয়া আছে। ডান? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো সি নাম্বারটা কি বলছে। সি নাম্বারটা বলছে how many tiles with 40 square meter will be needed to cover the floor by for the square house। অর্থাৎ এই স্কয়ার হাউস যেটা বলা আছে সেটা কভার করতে গেলে বা সেটা ফ্লোর কভার করতে তোমার কতগুলো টাইলস দরকার হবে 40 স্কয়ার সেন্টিমিটার এর, এরকমের কতগুলো টাইলস লাগবে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু স্কয়ার রুমের কোনো কিছু দেওয়া নাই। এখানে আমরা যেগুলো বের করলাম, যে লেন্থ এবং ব্রেথ যেটা বের করলাম সেটা কিন্তু রেক্টেঙ্গুলার হাউসের। ক্লিয়ার এই পার্টটা? আমরা এখানে বিতে যেটা বের করলাম সেটা কিন্তু রেক্টেঙ্গুলার হাউস। তাহলে দেখো তো, ফ্রম এ উই গট লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার হাউস হচ্ছে 21 মিটার, ব্রেথ হচ্ছে 7 মিটার। তাহলে এরিয়া সরি পেরিমিটার, যেহেতু লেন্থ ব্রেথ আছে তাহলে পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গুলার হাউসের পেরিমিটারের ফর্মুলা কি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। আমরা জানি না এটা পেরিমিটার 2 into length plus breadth, that means 56 মিটার। এখন আমাকে বলো এই লাইনে কি বলা আছে, যে perimeter of the rectangular house is equal to the perimeter of the square house। তার মানে রেক্টেঙ্গুলার হাউসের যে পেরিমিটারটা সেটাই স্কয়ার হাউসের পেরিমিটার। তার মানে আমরা এই 56 কে বলতে পারি the perimeter of the square house, বলতে পারি? ইয়েস স্যার বলতে আচ্ছা, পারেন। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা পাইলাম যে perimeter of square house equals to হচ্ছে কত 56। এখন স্কয়ারের পেরিমিটারের ফর্মুলাটা কি, স্কয়ারের পেরিমিটারের ফর্মুলাটা কি? আমরা জানি স্কয়ারের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4 ইনটু সাইড। কি জানি বলো? এখানে কিন্তু এটা দেওয়া নাই, আমি এই জন্য লিখে দিলাম 4 ইনটু সাইড ইকুয়ালস টু 56। তাহলে সাইড ইকুয়ালস টু কি হবে 56 ডিভাইডেড বাই 4। তোমরা এইটা একটু বইয়ের এখানে লিখে রাখতে পারো এই পার্টটা, তাহলে এখানে একটু কনফিউশন হইতে পারে, এই পার্টটা ক্লিয়ার করে রাখো। তার মানে একটা সাইড, স্কয়ারের একটা সাইড কত 56 কে 4 দিয়ে ডিভাইড করো, 56 ডিভাইডেড বাই 4 হচ্ছে 14 মিটার। তার মানে আমরা কিন্তু দেখো পেরিমিটার অফ দা স্কয়ার থেকে আমরা চলে আসলাম সাইড,
অর্থাৎ স্কোয়ারের একটা সাইডের এরিয়া আমরা লেন্থ আমরা পেয়ে গেলাম 14 মিটার। তাহলে আমাকে বলো যে একটা সাইড যদি 14 মিটার হয় তাহলে বাকি তিনটা সাইডও কি 14 করেই হবে না? তার Yes, মানে sir. এখান থেকে আমি এরিয়া অফ দ্য স্কোয়ার হাউস বের করতে পারবো। এরিয়া অফ দ্য স্কোয়ার হাউস কি সাইড ইনটু সাইড, তার মানে 14 ইনটু 14 স্কোয়ার মিটার। তাহলে 14 ইনটু 14 কত হবে? স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা 14 ইনটু 14 কে একটু মাল্টিপ্লাই করে দেখো। স্যার আপনার ভয়েসটা খুবই লো আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা একটু দেখো 196 স্কোয়ার মিটার। তাহলে 14 ইনটু 14 হচ্ছে 196 স্কোয়ার মিটার। তাহলে দেখো আমরা পেরিমিটার থেকে শুরু করে আমরা কোথায় চলে আসলাম? এরিয়া অফ দ্য স্কোয়ারে চলে আসলাম। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা Yes, sir. একটু বলে নেই, ধরো এটা একটা কিন্তু স্কোয়ার। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার আপনি দেখালেন যে 14 ইন্টু 14 196 স্কোয়ার মিটার, কিন্তু বুকে তো 256। এটা ভুল দেয়া আছে, এটা লিখে নাও 196। এটা ভুল দেয়া আছে, ক্যালকুলেশনে ওকে ভুল স্যার। দেয়া আছে, এটা কেটে 196 লিখো। এখন কথা হচ্ছে তুমি এবার ক্লাস 5 এ চলে যাও। 5 এ আমরা একটা ম্যাচ করছিলাম। ধরো এটা একটা স্কোয়ার রিজন। এখন এখানে তুমি এরকম টাইলস বসাবা, হ্যাঁ একটা নির্দিষ্ট লেন্থের এরকম টাইলস বসাবা, মানে এমন ভাবে টাইলস গুলো বসাবা যাতে কোনো গ্যাপ না থাকে। ওকে, তাহলে এখানে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, এখানে কতগুলো টাইলস লাগবে এটা বের করার জন্য কি করতে হবে? যে জায়গাতে তুমি টাইলস দিচ্ছ সেই পুরা জায়গার এরিয়া বের করতে হবে, যেটা আমরা বের করে নিলাম 196। কথা কি বোঝা গেছে? পুরা জায়গার এরিয়া কিন্তু বের করে নিলাম। এবার আমি একটা টাইলসের এরিয়া বের করবো, অর্থাৎ কোন সাইজের টাইলস তুমি দিতে চাচ্ছ। এখন এই একটা সাইজের টাইলস বলতে এখানে খেয়াল করো যে এরিয়া অফ ইচ টাইলস, এরিয়া অফ ইচ টাইলস, দেখো এরিয়া অফ ইচ টাইলস, টাইলসটাও কিন্তু স্কোয়ার শেপেরই, এটা মনে রাখতে হবে, টাইলসটা কিন্তু স্কোয়ার শেপের হবে। তাহলে এরিয়া অফ ইচ টাইলস হচ্ছে সাইড ইনটু সাইড হবে এখানেও। তাহলে সাইডটা হচ্ছে কি 40 সেন্টিমিটার ইনটু 40 সেন্টিমিটার। বাট প্রবলেম হচ্ছে এখানে সেন্টিমিটার না, তো আমরা এটা কি স্কোয়ার মিটার পাইছি, তাহলে এই সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। 0.4 মিটার ইনটু 0.4 মিটার, তার মানে 0.16 স্কোয়ার মিটার। এইটা হচ্ছে মেইনলি ব্যাপার। তবে তোমাদের কোশ্চেনে একটা ভুল দেয়া আছে, সেই ভুলটা আমি দেখাই দিচ্ছি। দেখবো যে পরীক্ষার সময়ও এই কোশ্চেনটার এই পার্টটাতে ভুল থাকে, কারণ অনেক টিচাররাই এই জিনিসটাকে মানে ইয়ে করে, কি বলে তোমার, মানে স্কিপ করে যায়। কিন্তু স্কিপ কিন্তু করা যাবে না। প্রথমত কোনটা ভুল আছে আমি সেটা দেখাচ্ছি। এখন দেখো এরিয়া অফ ইচ টাইলসটা, যেহেতু এটাও একটা স্কোয়ার শেপ টাইলস, এই জন্য সাইড ইনটু সাইড, একটা সাইড হচ্ছে 40 আর একটা সাইডও 40 হবে। তাহলে যেহেতু এটা সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলাম 0.4 দ্যাট মিন্স 0.16 স্কোয়ার মিটার। এখন আমরা বলতে পারবো দেয়ারফর নাম্বার অফ টাইলস, অর্থাৎ কতগুলো টাইলস তোমার লাগবে সেটা বের করবো কিভাবে? টোটাল এরিয়া, টোটাল এরিয়া কত? 196, সেটাকে আমি ডিভাইড করব 0.16 দিয়ে। 16 দিয়ে ডিভাইড করলে কি আসে দেখো, ডিভাইড 0.16 আসবে 1225। এখানে অ্যানসারটাতে ভুল দেয়া আছে 1225, এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। আমাদের ফাইনাল অ্যান্সারটা কিন্তু এইটা হবে। এখন দেখো আসলে ভুলটা কি দেওয়া আছে, তোমাদের কোশ্চেনের যে ভুলটা দেওয়া আছে সেটা আসলে কি দেওয়া আছে, এবার সেটা একটু খেয়াল করো। দেখো এখানে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভুল আমি বলবো সেটা হচ্ছে, এখানে দেখো হাউ মেনি টাইলস উইথ 40 স্কোয়ার সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু এটা 40 সেন্টিমিটারেরই হবে। এখন যদি স্কোয়ার সেন্টিমিটারই হয় তাহলে তো টাইলসের এরিয়াটাকেই আমি 40 স্কোয়ার সেন্টিমিটার ধরতে পারবো। ব্যাপারটা কি বোঝা গেছে? মানে স্কোয়ার এস কিউ, এই জিনিসটা এখানে এক্সট্রা, কারণ এস কিউ মানে তো এরিয়াটাই তাহলে দেওয়া আছে, কিন্তু আসলে তো এই 40 এটা শুধুমাত্র এরিয়া কখনোই দেওয়া থাকে না, এখানে শুধুমাত্র লেন্থ দেওয়া থাকে, এরিয়া তোমাকে বের করতে হয় সাইড ইনটু সাইড করে। ব্যাপারটা বুঝছো? এখানে আসলে স্কোয়ার শেপ টাইলস এর কথাটা মিসিং আছে, যে এই টাইলসটাও হচ্ছে স্কোয়ার শেপ টাইলস, এই স্কোয়ার দিয়ে সেটা বোঝানো হচ্ছে। কিন্তু তুমি মনে রাখবে 40 সেন্টিমিটারটা হচ্ছে সেই টাইলসের স্কোয়ার শেপ যে টাইলস, এই যে টাইলসটা আমরা দেখলাম, এই টাইলসের একটা পাশের লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে সব পাশেরই 40 সেন্টিমিটারই হবে, কিন্তু সেটা যেহেতু আমরা 196 স্কোয়ার মিটার করছি, এই জন্য এটাকে সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব 0.4 ইন্টু 0.4 করে, মানে 100 দিয়ে ডিভাইড করলেই 0.4 হয়ে যাবে। মানে সেন্টিমিটার মিটার করে কিভাবে 100 দিয়ে ডিভাইড করে? হ্যাঁ বলো।
স্যার যদি এক্সামে কোনো টিচার এই কোয়েশ্চেনটা দেয় আর সে খাতা চেক করার এটা সময় তো না না, তুমি এক্সামের কথা বাদ দাও, তুমি এক্সামের কথা বাদ দাও, এখানেই তো আসলে এটা দেওয়া আছে। এখানে এটা 40 স্কয়ার সেন্টিমিটার দেওয়া আছে, বাট এখানে বইয়ে দেখো তো এইভাবে করে দেওয়া আছে না, সেন্টিমিটারকে Yes, মিটারে sir. কনভার্ট করে, সেটাই বলতেছে। তো তোমরা এখানে একটা কাজ করো, এখানে লিখো হাউ মেনি টাইলস উইথ আচ্ছা হাউ মেনি স্কয়ার, তুমি এখানে এভাবে লিখতে পারো, এটা মানে পারফেক্ট একদম কারেক্ট সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে হাউ মেনি square shaped tiles, square shaped tiles with side 40 সেন্টিমিটার। এই লাইনটার পরে এখান থেকে তুমি এই যে এখান থেকে শুরু হবে will be needed, এটা হচ্ছে পারফেক্ট বা একদম কারেক্ট একটা সেন্টেন্স আর কি। হাউ কিন্তু মেনি স্যার স্কয়ার যদি শেপ টাইলস, অর্থাৎ টাইলসটা হচ্ছে কি শেপ, স্কয়ার শেপ টাইলস হবে উইথ সাইড 40 সেন্টিমিটার, যেটা একটা সাইড 40 সেন্টিমিটার। তাহলে কিন্তু তুমি দেখো এইটুকুর জন্য কিন্তু তুমি এখন এই এরিয়া অফ ইচ টাইলসটা ইজিলি বের করতে পারবা, এবং এটা তখন পারফেক্ট মনে হবে। কথা কি বোঝা গেছে? বাট পরীক্ষার সময় যদি এভাবে থাকেও তোমাকে এভাবেই করতে হবে, বুঝতে পারছো? আমরা যেভাবে করলাম সেভাবে এখানেও তো সেম জিনিসটা স্কুলের দেওয়া হচ্ছে। পরীক্ষায় যদি টিচার সব কেটে দেয়, পরীক্ষাতে কাটবে না, কাটবে না, কাটবে না, ওকে স্যার। কাটবে না। তবে স্কুলের টিচাররা যদি কারেক্টলি লিখতে চায় তাহলে এভাবে করেই আসবে, অর্থাৎ এখানে স্কয়ারটা থাকবে না, বুঝতে পারছো? এখানে স্কয়ারটা থাকবে না। তুমি যদি স্কুলে যদি এই কোশ্চেন নিয়ে কখনো টিচাররা তোলে, তুমি এই কোশ্চেনটা একটু তুলবা টিচারের সামনে, স্যার এখানে যে স্কয়ার সেন্টিমিটার আছে, তাহলে তো টাইলসের এরিয়াটা দেওয়াই আছে, তাহলে এখানে কেন টাইলসের এরিয়াটা আবার বের করলো, তাহলে কি এই স্কয়ারটা এখানে হবে না? তাহলে দেখো যে টিচার কি কথা বলে। কথা কি বোঝা গেছে? এই কোশ্চেন গুলো ওকে তুলবা স্যার। ক্লাসে করার সময়, যাতে ক্লিয়ারলি বুঝাই দিতে পারে টিচার। ওকে ডান। তাহলে বোঝা গেছে এই ক্রিয়েটিভটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ। আজকে আসলে আমাদের আজকে নেটের অবস্থা এই পাশে খুবই খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে, এই জন্য খালি আপ ডাউন করতেছে। ওকে ওকে, তাহলে আর কারো কোনো প্রবলেম আছে এখানে? স্যার আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আমি আর বেশি কিছু করাবো না, এই পর্যন্তই থাক, কারণ এত বড় বড় ম্যাথস তো এগুলো বেশি একদিনে মাথায় নিলে সমস্যা। আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো। হ্যাঁ বলো বলো বলো। স্যার আপনি এর আগের ক্লাসে এইচডব্লিউ দিয়েছিলেন। এইচডব্লিউ কোনটা দিলাম? স্যার আপনি দিয়েছিলেন 2.1 এর। আচ্ছা আচ্ছা, ওগুলো কি হইছে, মানে অ্যানসারের সাথে মিলাইছো? ইয়েস স্যার স্যার আমি মিলাইনি, আমি জাস্ট এইচডব্লিউ টা আচ্ছা, তুমি করেছি। একটু এইচডব্লিউ করে একটু অ্যানসারের সাথে মিলাইলেই হবে। আমার মনে হয় যে সবারই হওয়ার কথা, কারণ ইজি ছিল। কিন্তু আজকে স্টুডেন্টটা তো কম কেন? এভাবে করলে তো সমস্যা, স্টুডেন্ট কম থাকলে প্রবলেম না। আচ্ছা যাই হোক, তো আমরা খুব তাড়াতাড়ি আসলে সিলেবাসটা মোটামুটি আমার টার্গেটে যেগুলো আছে কমপ্লিট করে দেন আমরা রিভিশন স্টার্ট করব, কারণ ফুল বইয়ের উপর তো আর হাফ ইয়ারলি পরীক্ষা হবে না। তো আমরা যতটুকু করছি এইটুকু যদি একটু ভালোভাবে রিভিশন দেই, তাহলে আমার মনে হয় যে প্রথম টার্গেট হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষাতে ম্যাথসে 90 আপ পাওয়া সবারই। তো সেই জন্য আগে আমাদের কাজ করতে হবে, দেন আস্তে আস্তে ফাইনালের দিকে আমরা যাব। স্যার আমরা বলো। আমাদের কোচিং এর মডেল টেস্ট 1 এর রেজাল্ট কবে পাবো? এখনো তো টিচারদের হাতে খাতাই পৌঁছায় নাই, খাতা পৌঁছাবে হয়তো নেক্সট উইকে আর কি। সমস্যা নাই, পেয়ে যাবা। এখন যেহেতু 13 তারিখ থেকে স্কুল খোলার একটা প্রবাবিলিটি আছে, তাহলে তো সবই স্বাভাবিক হয়ে যাবে, তখন টিচাররা আর কি ইয়ে করতে পারবে, সমস্যা নেই। তবে তোমাদের ক্লাস আপাতত অনলাইনেই চলবে, দেখা যাক কতদিন ইয়ে করা যায়। আর মাঝে মাঝে যদি দরকার হয় তাহলে ফিজিক্যালি কিছু ক্লাস রাখবো আর কি। আপাতত থাক, তারপরে অবস্থার উপর ডিপেন্ড করে বাকিটা। ওকে ডান। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তারপরেও তোমরা নিজে থেকে কিছু, এখানে আর 3টা ক্রিয়েটিভ বাকি থাকলো এক্সারসাইজের, এই 3টা ক্রিয়েটিভ নিজে থেকে একটু ট্রাই করো, যদি পারো ওকে, না পারলে তো আমি আছি। আর এই 3টা ক্রিয়েটিভ হইলে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে।